সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি অসীম কুমার হালদার, সহকারী শিক্ষক, ঈশান ইনস্টিটিউশন, ফরিদপুর। আজ আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় থেকে মূলধন জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন এগুলো নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের ঈশান ইনস্টিটিউশন ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও অভিনন্দন। দেখো, মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় লেনদেন। তা মূলধন জাতীয় মুনাফা জাতীয় লেনদেন কাকে বলে সেটা জানতে হবে। আর মূলধন জাতীয় লেনদেন কি বা মুনাফা জাতীয় লেনদেন কি, এগুলো যদি আমরা ভালো মতো জানি তাহলে মূলধন জাতীয় মুনাফা জাতীয় লেনদেনের যে পার্থক্যগুলা বা যে অঙ্কগুলো আছে সেগুলো ভালো মতো আমরা করতে পারব। দেখো, প্রথম হচ্ছে যে সকল লেনদেন হতে দীর্ঘমেয়াদী বা 1 বছরের অধিক সুবিধা পাওয়া যায়, যার টাকার অঙ্ক অপেক্ষাকৃত বড় এবং লেনদেন নিয়মিত সংগঠিত হয় না, তাকে মূলধন জাতীয় লেনদেন বলা হয়। আবার দেখো, যে সকল লেনদেন হতে দীর্ঘমেয়াদী মানে 1 বছরের অধিক, 1 বছরের বেশি সুবিধা পাওয়া যায়, যার টাকার অঙ্ক অপেক্ষাকৃত বড় এবং লেনদেনগুলো নিয়মিত সংগঠিত হয় না, তাকে মূলধন জাতীয় লেনদেন বলা হয়। আবার দেখো, অপরদিকে যে সকল লেনদেন হতে স্বল্পমেয়াদী সুবিধা পাওয়া যায়, যে সকল লেনদেন হতে স্বল্পমেয়াদী সুবিধা পাওয়া যায়, লেনদেনের টাকার অঙ্কের অপেক্ষাকৃত ছোট কিন্তু নিয়মিত সংগঠিত বা নির্দিষ্ট সময় পর পর, সেটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। এখন মূলধন জাতীয় লেনদেন আর মুনাফা জাতীয় লেনদেন হলো, এখন দেখো, মূলধন জাতীয় প্রাপ্তি বা মুনাফা জাতীয় প্রাপ্তি বা মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়, সেটা নয়। যে সকল প্রাপ্তি অনিয়মিত টাকার পরিমাণ বড় এবং 1 বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায়, সেগুলোকে মূলধন জাতীয় প্রাপ্তি বলা হয়। মানে তার মধ্যে দেখো, যেমন বলা যেতে পারে মূলধন বিনিয়োগ বা মূলধন আনয়ন, ব্যাংক হতে ঋণ গ্রহণ, এগুলো। এরপরে যে সকল ব্যয় অনিয়মিত টাকার পরিমাণ বড় এবং 1 বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায়, ওই সকল ব্যয়ই মূলধন জাতীয় ব্যয়। যেমন সেগুলা কি? জমি, আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি, এগুলো। এরপরে দেখো, যে সকল প্রাপ্তি নির্দিষ্ট সময় পর পর অর্থাৎ নিয়মিত আদায় হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে উপযোগিতা শেষ হয়ে যায়, সেগুলো হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি। যেমন প্রাপ্ত কমিশন, লভ্যাংশ প্রাপ্তি আর অন্যান্য। এরপরে ব্যবসার দৈনন্দিন কার্য সম্পাদনের জন্য নিয়মিত যে সকল ব্যয় নির্দিষ্ট সময় পর পর সংগঠিত হয় এবং স্বল্প সময়ের মধ্যে উপযোগিতা নিঃশেষ হয়ে যায়, তাকে মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। তো এখন আমরা মূলধন জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় আয়, এগুলো সম্পর্কে জানলাম। এখন তোমরা দেখো, তোমাদের পাঠ্য বইয়ের 1 নাম্বার সৃজনশীল যে অঙ্কটা আছে সেটা থেকে তোমাদের এখন কিভাবে মূলধন জাতীয় লেনদেন বা মুনাফা জাতীয় লেনদেন এগুলো নির্ণয় করা যায় সেগুলো একটু তোমাদের দেখাবো। দেখো, দেখো তোমাদের সৃজনশীল প্রশ্ন 1 2017 সালে বোরহান এন্টারপ্রাইজ নামে ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন মানে কিছু ছিল নিম্নরূপ। সেগুলো থেকে তার মধ্যে ব্যবসার মূলধন বিনিয়োগ, যন্ত্রপাতি ক্রয়, ব্যাংক থেকে ঋণ গ্রহণ, পণ্য ক্রয়, কর্মচারীদের বেতন প্রদান, বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান, যন্ত্রপাতির অবচয়, বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি,
ভাড়া প্রদান, যার মধ্যে 2018 সাল আছে। এরপরে কমিশন প্রাপ্তি, পণ্য বিক্রয়, মালিকের ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন। কিন্তু এর আগে তোমাদের মুনাফাজাত লেনদেন কি কি সেগুলো তোমাদের বইতে দেওয়া আছে। মুনাফাজাত ব্যয় কি কি আমি দু একটা উদাহরণ দিয়েছি, সেগুলো আছে, কিন্তু বইতে আরও বিস্তারিত আছে। সেগুলো তোমাদের জানতে হবে, পড়তে হবে। এগুলো পড়লে এই অঙ্কগুলো করা আমাদের খুব সহজ হবে। তার জন্য আমি একটা অঙ্ক করে দেবো, এরপরে তোমরা ওগুলো পড়ে ভালো মতো অঙ্ক করতে পারবে। তো দেখো, প্রথম মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ। তাহলে ক নাম্বার আমরা লিখতে পারি মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয়। এর জন্য ছক হবে বিবরণ টাকা। হবে কি বিবরণ টাকা। তো এর মধ্যে কি আছে যে মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে হলো কি ব্যবসায়ের মূলধন বিনিয়োগ। এটা আর তোমাদের বলছিলাম কি ব্যাংক থেকে ঋণ গ্রহণ। দেখো, ব্যবসায়ের মূলধন বিনিয়োগ, ব্যবসায় মূলধন বিনিয়োগ, ব্যবসার মূলধন বিনিয়োগ কত টাকা? 5 লক্ষ টাকা। এরপর আছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ কত? 3 লক্ষ টাকা। ব্যাংক থেকে ঋণ গ্রহণ 3 লক্ষ টাকা। তাহলে টোটাল হলো কত? 8 লক্ষ টাকা। এটাই আমাদের মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ। তো এখন দেখো, মুনাফা জাতীয় আয় আর হচ্ছে হলো কি মুনাফা জাতীয় ব্যয় কি কি সেটা দেখো। খ নম্বরে মুনাফা জাতীয় আয় মুনাফা জাতীয় আয় ও ব্যয়। মুনাফা জাতীয় আয় ও ব্যয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তি ও প্রদানের পরিমাণ। নির্ণয়। এর জন্য বিবরণ টাকা দিতে পারো। বিবরণ, এখানে টাকা, এখানেও টাকা। এটা আবার দিতে পারি যে হলো কি বিস্তারিত টাকা, পরিমাণ টাকা, দুটোই টাকা দিয়েছি। তো এখন দেখো, প্রথম হলো কি মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয়। তো মুনাফা জাতীয় আয় প্রথম আমাদের কি হবে? দেখো ছকের মধ্যে কি আছে। মুনাফা জাতীয় আয় হচ্ছে হলো প্রথম বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি। দেখো, বিনিয়োগ
বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি। বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি কত টাকা? বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি হচ্ছে হলো 14,000 টাকা। এরপরে দেখো আছে হলো কি কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তি কত টাকা আছে? কমিশন প্রাপ্তি আছে হলো 50,000 টাকা। তো 50,000 টাকার মধ্যে দেখো 4,000 টাকা 2016 সালে। তো 4,000 টাকা যদি 2016 সালে হয় বা ওইখানে যেটা থাকবে সেটা আমরা বাদে দেবো। তো দেখো এখন এখানে আছে 50,000 টাকা, তাহলে 50,000 টাকা থেকে বাদ হবে হলো কি বিগত বছরে। বিগত বছরে তাহলে বিগত বছরের কত? 4,000 টাকা। তো 4,000 মানে এখন হলো 46,000 টাকা। তো এরপরে দেখো আরেকটা কি আছে? পণ্য বিক্রয় আছে হলো কত? 20 লক্ষ। তাহলে লিখবো পণ্য বিক্রয় 20 লক্ষ টাকা। তো এখন টোটাল যোগ করলে কত হবে? 20,60,000 টাকা। 20,60,000 টাকা। দেখো 20,60,000 টাকা। তো এখন আমাদের হলো কি মূলধন জাতীয় আয় হলো। এখন দেখো মূলধন জাতীয় ব্যয়, সরি মুনাফা জাতীয় আয়। এখন দেখো মুনাফা জাতীয় ব্যয়। এখন হচ্ছে হলো কি মুনাফা জাতীয় ব্যয়। তো মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে প্রথম আছে কি দেখো পণ্য ক্রয় আছে আমাদের কত টাকা? পণ্য ক্রয় আছে 10 লক্ষ। পণ্য ক্রয় 10 লক্ষ টাকা। তো এরপরে দেখো কর্মচারীদের বেতন আছে কত? 3,80,000। কর্মচারীদের বেতন 3,80,000। এরপর আছে বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান 12,000। দেখো বিদ্যুৎ ও টেলিফোন বিল 12,000। এরপরে যন্ত্রপাতির অপচয় আছে 15,000। অপচয় 15,000। এরপরে কি আছে দেখো এরপরে আছে ভাড়া প্রদান, যার মধ্যে 3,000 টাকা 2018 সালে। তো ভাড়া প্রদান টোটাল আছে কত? 40,000। দেখো ভাড়া প্রদান 40,000 টাকা। এর ভিতরে বাদ হবে বিগত বছরের কত টাকা? 3,000 টাকা। তো 3,000 টাকা হলে কত হবে? 37,000 টাকা। এখন টোটাল তোমাদের এই টাকাগুলো যোগ করতে হবে যে কত টাকা হয়। দেখো 10 লক্ষ, তারপরে 10 লক্ষ
3,80,000, তাহলে 13,80,000, 13,80,000 হলে তারপরে 12,000, তাহলে 80, 90, 92,000, 92 আর হলো 15 কত? এখন তোমাদের যোগ করার জন্য মুখে মুখে করা যাবে না, ক্যালকুলেটর লাগবে। এখন দেখো কত টাকা হতে পারে, যোগ করে তোমরা বলবে, তখন আমি তোমাদের লিখে দেব, ঠিক আছে? তো তোমরা এটা যোগ করে নেবে। তো এরপরে এখন তোমাদের প্রশ্ন এখানে আছে হলো কি, মুনাফা জাতীয় প্রাপ্তি আর প্রদান। এই মুনাফা জাতীয় প্রাপ্তি আর প্রদানের পার্থক্য হচ্ছে যে আমরা মুনাফা জাতীয় আয় করেছি, মুনাফা জাতীয় ব্যয় করেছি। তো এখন আমাদের পার্থক্যটা শুধু হচ্ছে হলো কি, ভাড়া প্রদান আছে এখানে, মনে করো যে 40,000 টাকা, তার ভিতরে বিগত বছরের 3,000 টাকা বাদ দিয়েছি। কিন্তু যখন আমরা মুনাফা জাতীয় প্রদান করব তখন এই টাকাটা বাদ দেব না। আবার যখন মুনাফা জাতীয় আয় করেছিলাম তখন কমিশন প্রাপ্তি লিখেছিলাম হলো কত, 50,000, আর হচ্ছে হলো কি 4,000 টাকা তার ভিতরে বিগত বছরে বাদ দিয়েছিলাম, কিন্তু এটা বাদ দেব না, টোটাল টাকায় লিখে দেবো। টোটাল লিখে দেবো যে কি মুনাফা জাতীয় আয় হচ্ছে সব, মানে এখন বাদ হবে না, আর মুনাফা জাতীয় ব্যয় এই ভাড়া প্রদানের টাকাটা বাদ না হয়ে সব টাকায় বসে যাবে। তাহলে আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি আর প্রদান নির্ণয় করা হলো। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাসে তোমাদের যে গ নাম্বারের আছে যে মালিকানা সত্ত্বের পরিমাণ, তো মালিকানা সত্ত্বের পরিমাণটা কিভাবে নির্ণয় করা হবে সেটা আমি তোমাদের আগে বলে দেব, তারপরে অঙ্ক করাবো। না বলতে পারলে যদি তোমরা এটা মালিকানা সত্ত্ব কিভাবে করতে হবে, মানে কি কি এর সাথে সম্পর্ক সেটা যদি না জানো তাহলে এটা করতে পারবে না। এর জন্য আজ আমি তোমাদের গ নাম্বারটা করালাম না। তো সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।